প্রথম যে প্রশ্নটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে গ্রহদের দীপ্তাংশ। তো দীপ্তাংশ, এই শব্দটার ওয়ার্ডটার অর্থ হচ্ছে দীপ্তি এবং অংশ। দীপ্তি, অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হওয়া উচিত দীপ্তিয়াংশ, অর্থাৎ দীপ্তি এবং তার সঙ্গে সঙ্গে অংশ, এই দুটো শব্দকে অ্যাড করে বিষয়টা হবে দীপ্তাংশ। দীপ্তি মানে প্রভা, যেখানে প্রভা আছে সেখানেই আমরা দেখতে পাবো প্রভাব। প্রভাব মানে ইম্প্যাক্ট, রেজাল্ট, আউটপুট, এই সমস্ত। একটা গ্রহ যেখানেই থাকুক না কেন, সমগ্র রাশিচক্রের ওপরে কিন্তু তার প্রভাব পড়বে, সমগ্র রাশিচক্রের উপরেই তার ইম্প্যাক্ট আমরা পড়তে দেখি, যেখানেই থাকুক না কেন। এবার সেই গ্রহটা আশেপাশে তার প্রভাবটা বেশি, একটু দূরে গেলে সেই প্রভাবটা একটু একটু করে কমতে থাকবে। এই আশেপাশে যতটা স্থান পর্যন্ত একটু বেটারমেন্ট দেখতে পাওয়া যায় বা একটু বেশি প্রভাব দেখতে পাওয়া যায়, সেই জায়গাটার নাম হচ্ছে দীপ্তাংশ। অর্থাৎ যে জায়গাটাকে ওই গ্রহটাকে বেটার দেখতে পাওয়া যায়, একটু বেটার অনুভব করতে পাওয়া যায়। যেমন রবির দীপ্তাংশ বলা হচ্ছে 15 ডিগ্রি, ডান দিকে 7.5 বা দিকে 7.5। মানে রবির দীপ্তাংশ, রবি যেদিকে মুভ করছে সেখানে হচ্ছে গিয়ে 15 ডিগ্রিতে রবির ইম্প্যাক্ট অনেকটাই বেশি। তো আমি প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে একটু আলাদা করে নিচ্ছি। প্র্যাকটিক্যালি যখন আমরা দেখছি, তখন আমরা দেখতে পাই যে রবির ইম্প্যাক্ট রবির থেকে বেশি ডিগ্রিতে বেশি, রবির থেকে কম ডিগ্রিতে কম। মানে যদি রবি 20 ডিগ্রিতে থাকে, 22 ডিগ্রির যে পরবর্তী জায়গা, পরবর্তী 10 ডিগ্রিতে তার ইম্প্যাক্ট বেশি, আর তার আগের 5 ডিগ্রিতে ইম্প্যাক্ট তুলনামূলক ভাবে ঠিকঠাক ওরকমই। কিন্তু দুদিকে 7.5 ডিগ্রি, এদিকেও 7.5 ডিগ্রি আর এদিকেও 7.5 ডিগ্রি, সমান সমান কিন্তু ইম্প্যাক্ট নয়। যদি পেছনের দিকে যাই তাহলে ইম্প্যাক্ট তাড়াতাড়ি কমে যাচ্ছে, যদি সামনের দিকে যাই তাহলে ইম্প্যাক্ট বেশি থাকছে। তাহলে এইটা হচ্ছে দীপ্তাংশ। প্রত্যেকটা গ্রহের দীপ্তাংশ রয়েছে, এবং একটা গ্রহ আরেকটা গ্রহকে দীপ্তাংশের মধ্যে ডমিনেট করবার চেষ্টা করে। যেমন কারোর চন্দ্র মঙ্গল একসাথে আছে, তো মঙ্গলের দীপ্তাংশের মধ্যে যদি চন্দ্র পড়ে, তাহলে মঙ্গল চন্দ্রকে ডমিনেট করতে চাইবে। আপনারা সবসময় এটা মাথায় রাখবেন যে চন্দ্র মঙ্গল গ্রহরা যদি একে অপরের সঙ্গে থাকে, একজন আরেকজনকে ডমিনেট করতে থাকবে, চেষ্টা করবে। এবং যখনই দুটো গ্রহ ক্লোজ হবে, তখন কেউ কাউকে ডমিনেট করবার চেষ্টা করবে। এবার ধরুন বুধ আর মঙ্গল রয়েছে, এই ক্ষেত্রে বুধকে মঙ্গল অবশ্যই ডমিনেট করবে। বুধকে মঙ্গল ডমিনেট করলেও মঙ্গলের যে স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার, তার মধ্যে বুধ ডিস্টার্ব করবার চেষ্টা করবে। বুধ কিন্তু সেইখানে সেই ক্ষেত্রটাকে যথেষ্ট ড্যামেজ করবার চেষ্টা করবে। বোঝাতে পারলাম? মঙ্গলের যে স্ট্রেট ফরওয়ার্ডনেস সেটাকে বুধ পীড়িত করবে, বুধের দুষ্ট বুদ্ধির মাধ্যমে। ধরুন একজন মানুষ, সে যোদ্ধা, তার মঙ্গল বুধ একসঙ্গে রয়েছে। বুধের যে আহ, সহজ বুধের যে বুদ্ধি, এটাকে মঙ্গল এখানে ডমিনেট করবে। যুদ্ধ করতে যাওয়ার সময় অত কিছু ভাবনা চিন্তা সে করবে না, কিন্তু যুদ্ধে যাওয়ার পরে যে ট্রিক্স অ্যাপ্লাই করবে, সেই ট্রিক্স অ্যাপ্লাই করবার সময় সেইখানে কিন্তু মঙ্গলের উপরে বুধের নিষ্ক্রিয় প্রভাব দেখতে পাওয়া যাবে। এটা আমি বোঝাতে পারলাম? মঙ্গল যেমন বুধকে প্রভাবিত করবে, বুধও কিন্তু তেমনি কিছুটা মঙ্গলকে প্রভাবিত করবে। এখানে বুধের প্রভাব সেটা হচ্ছে নিষ্ক্রিয়, মঙ্গলের প্রভাব সেটা হচ্ছে সক্রিয়। তাহলে বৃত্তাংশের মধ্যে একটা গ্রহ আরেকটা গ্রহকে ডমিনেট করবে, এবং তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। পরিষ্কার হলো? বৃত্তাংশ পরিষ্কার, রাখি ম্যাডাম? হ্যাঁ স্যার, পরিষ্কার। এবার দুশো স্যার, চব্বিশ দেবমাল্য স্যার ওই হ্যাঁ বলুন। দীপ্তাংশের ব্যাপারটা যেটা ওই বললেন না, একদিকে বেশি প্রভাব একদিকে কম প্রভাব, ওই ব্যাপারটা কেমন গুলিয়ে গেল, আরেকবার বলুন না। যে কোনো গ্রহের ক্ষেত্রে দীপ্তাংশ বলা হচ্ছে দুদিকে ইকুয়াল।
যেমন রবির ক্ষেত্রে 7.5 ডিগ্রি সামনে, 7.5 ডিগ্রি পেছনে। কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পাওয়া যায় সামনের দিকে, আগের দিকে দীপ্তাংশটা বাড়ে, পেছনের দিকে দীপ্তাংশটা কমে। এটাই বলেছি। রবির দিকে 7.5 ডিগ্রির পরিবর্তে দেখতে পাওয়া যায় সামনের দিকে এটা প্রায় 10 ডিগ্রি, 11 ডিগ্রি এরকম চলে যায়, আর পেছনের দিকে 4 ডিগ্রি, 5 ডিগ্রি। এবার পরিষ্কার হলো? হ্যাঁ স্যার, ঠিক আছে। তা দেবমাল্য প্রশ্ন করেছে, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি কোনো ব্যক্তির বার্থ ডিটেলস না থাকে, সে যদি হাত দেখাতে আসে এবং তার হাতে কোনো পর্বত খারাপ থাকে, তাহলে সেই গ্রহের রেমেডি দেওয়া যেতে পারে। 100% রেমেডি আমরা দেবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই ওই টাইমে হোরারি করবো। হোরারি অনুযায়ী আমরা, সাত অনুযায়ী রেমেডিটা যদি ম্যাচ করে, তাহলে আমরা সেই রেমেডিকে সাজেস্ট করব। আদারওয়াইজ হোরারির উপরে আমরা ডিপেন্ড করে রেমেডি সাজেস্ট করব, কিন্তু সেটা হচ্ছে গিয়ে প্রাইমারি রেমেডি নয়, সেকেন্ডারি রেমেডি। যেমন হোরারির উপরে বেস করে আমরা নীলা, পোখরাজ, পান্না, রুবি, গোমেদ, ক্যাটসাই এসব দেবো না। আমরা ব্রেসলেট, রুদ্রাক্ষ এই সমস্ত হচ্ছে গিয়ে সেমি অ্যাক্টিভ রেমেডি দেবো। পরিষ্কার? টুইন বেবি থাকলে চার্ট প্রেডিকশন কি করে করব, দুজনের মধ্যে পার্থক্য কি করে করব? পার্থক্য প্রেডিক্ট করবার জন্য আমাদেরকে টুইন বেবির ক্ষেত্রে প্রপার বার্থ টাইম লিখবে। বার্থ টাইম যখন আমরা পাবো, প্রপার বার্থ টাইম পাওয়ার পরে আমরা D60 চার্ট করব। D60 মানে হচ্ছে ষষ্ঠী অংশ কুণ্ডলী। এই ষষ্ঠী অংশ কুণ্ডলী যখন আমরা তৈরি করব, তখন কিন্তু আমরা এই মানুষগুলোর চার্টের মধ্যে আলাদা করতে পারবো। D60 কুণ্ডলীতে 2 মিনিটের গ্যাপে বার্থ টাইম বা টাইমে যদি 2 মিনিটের গ্যাপ থাকে, হলে চেঞ্জ হয়ে যায়। সুতরাং D60 কুণ্ডলিতে যদি দেখতে পাই আমরা যে D60 কুণ্ডলী হচ্ছে 2 মিনিটের ডিফারেন্স রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের লগ্ন পাল্টে যায়। অনেক সময় 2 মিনিটের ডিফারেন্সও লাগে না, তার আগেই আমরা দেখতে পাই যে লগ্ন চেঞ্জ হয়ে গেছে, মানে জাস্ট এই লগ্ন থেকে এই লগ্নে এসছে। সেটা কিন্তু আমরা D60 চার্ট করলেই দেখতে পাবো। D60 চার্টে এই চেঞ্জ আমরা দেখতে পাই। যদি আমরা দেখি যে D60 চার্টে চেঞ্জ হলো না, হতেই পারে চেঞ্জ হলো না, সেই সময় দ্রেক্ষান কুণ্ডলিতে পরবর্তী লগ্ন, দ্রেক্ষান কুণ্ডলী আপনাদেরকে পড়ানো হয়েছে যারা হচ্ছে গিয়ে 224 ব্যাচের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে দ্রেক্ষান কুণ্ডলী আমরা পড়িয়েছি। তো দ্রেক্ষান কুণ্ডলিতে যেটা লগ্ন, তার পরবর্তী লগ্ন যেটা, তৃতীয় লগ্ন যেটা, সেইটাকে ছোটজন, প্রথম লগ্নটা যেটা লগ্ন পাওয়া গেল সেটাকে বড় জোরের লগ্ন ধরে বিচার করা হয়। এইটা পারাশারিয়ান সিস্টেম, এটা আপনারা করে দেখতে পারেন, তবে D60 রেখে করা এটা হচ্ছে বেস্ট প্রসেস। আমি পরবর্তী সময় এটা নিয়ে আবার ডিসকাস করবো। এবার আমরা চলে আসছি আমাদের আজকের যেটা পড়াশুনো করবার কথা ছিল, সেটা হচ্ছে সেলিব্রিটি চার্ট অ্যানালাইসিস। তো আমরা 2-3 জন সেলিব্রিটি চার্ট অ্যানালাইসিস করব। তার মধ্যে আমরা একজনকে ফাইন্যান্সিয়াল দিক থেকে খুব স্ট্রং চার্ট নেব, একজনের ক্ষেত্রে আমরা স্পোর্টস এর দিকে নেব, আর একজনের ক্ষেত্রে আমরা ফিল্মি ব্যক্তিত্ব নেব। তো আমরা ফিল্মি ব্যক্তিত্বের ক্ষেত্রে কাকে নেব আমরা? আহ একজন ফিমেলকে নেওয়া যাক, যে কোনো একজন বেশ সাকসেসফুল। বলুন একজনের নাম, আমরা লিখে দিই, বলতে হবে না, লিখুন। তো আমরা তো দেখতে পাচ্ছি না কেউ এখনো চ্যাট বক্সে কিছু লেখেনি। তো এখানে একটা এসছে প্রিয়াঙ্কা চোপড়া, তো আমরা এটাই দেখি। তোরা এটা লিখেছে শ্রী তন্ময়, তো শ্রী তন্ময় যখন লিখেছেন আমরা এটাকেই দেখি। ডেট অফ বার্থ তো আমরা এটা পেয়েই যাব। টাইম অফ বার্থে গন্ডগোল থাকতে পারে, গন্ডগোল নাও থাকতে পারে। জুলাই 18, 1982। 18 জুলাই 1982, টাইম যেটা
টাইম অফ বার্থ হচ্ছে 0030, প্লেস অফ বার্থ হচ্ছে জামশেদ। 0030 নিলাম, প্লেস অফ বার্থ হচ্ছে জামশেদপুর। তো আমি শেয়ার করে দিই ব্যাপারটাকে, এর খেয়াল করুন শেয়ার হয়েছে কিনা। আশা করি দেখা যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লগ্নটা হচ্ছে মেষ লগ্ন, ভরণী নক্ষত্রে রয়েছে। এই চার্টটাকে যদি আমরা দেখি তাহলে প্রথমেই আমরা দেখতে পাবো চতুর্থপতি চন্দ্র তার তুঙ্গ ক্ষেত্রে রয়েছে, বুধ সক্ষেত্রী, মঙ্গল শনি, এই যোগটা খুব নেগেটিভ একটা যোগ, কিন্তু 6 হাউসে হয়েছে। বিপরীত রাজযোগ এখানে আমরা দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে উম তার সাথে এখানে আর কোনো স্ট্রং পজিটিভ যোগ আমরা দেখতে পাচ্ছি না লগ্ন কুণ্ডলিতে। একদম সিম্পল চার্ট। আমরা এবার চলে আসবো নবাংশ কুণ্ডলিতে। নবাংশ কুণ্ডলিতে যদি আমি লগ্নটাকে দেখি, তার এক পাশে বৃহস্পতি রয়েছে, এক পাশে শুক্র রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমরা বুধকে দেখতে পাচ্ছি, মঙ্গল বুধের মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে, এটা স্ট্রেংথ এনে দিয়েছে। তো এই ক্ষেত্রে এই চার্টটাকে যদি আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করি, একটু ডিপ অ্যানালাইসিস করার চেষ্টা করি, হলে স্যার আর একটু জুম করুন না। মনে করবো। শুক্র কানেকশনটা তো এটা তো অনেকটাই দিয়েছে ফিল্মের দিক থেকে। হ্যাঁ, অবশ্যই দিচ্ছে। স্যার এখানে সব থেকে বড় ব্যাপার তো এখানে শুক্র আর রাহুর যে কানেকশন, এটা স্ট্রং কানেকশন হচ্ছে এখানে ফিল্ম অ্যান্ড। দেবেশবাবু দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, আমি দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বলতে থাকুন, শুনছি। তো এইখানে আমরা দশাংশ কুণ্ডলী নিয়েছি, আমরা নবাংশ কুণ্ডলী নিয়েছি, আমরা ভাব চার্ট সেটাও নিয়েছি। তো এবার প্রথম, এখানে আমাদের যে স্ট্রং পয়েন্ট যেগুলো, সেই স্ট্রং পয়েন্টের মধ্যে থার্ড হাউস, থার্ড হাউসে রয়েছে বুধ শুক্র রাহু। থার্ড হাউস হচ্ছে অভিনয়, থার্ড হাউস মডেলিং, থার্ড হাউস গ্ল্যামার। থার্ড হাউস অ্যাকচুয়ালি গ্ল্যামার নয়, গ্ল্যামার হচ্ছে ভিনাস। বা থার্ড হাউস হচ্ছে গ্লো, থার্ড হাউস হচ্ছে অ্যাক্টিভিটি, থার্ড হাউস হচ্ছে ইন্টারাকশন, থার্ড হাউস হচ্ছে অভিনয়। আর এই যে মডেলিং বা এই সমস্ত ব্যাপার স্যাপার, নিজেকে গ্রুম করা, এগুলো সবই আমরা থার্ড হাউস থেকে পাবো। তো ওনার থার্ড হাউসটা ভীষণভাবে অ্যাক্টিভ, কারণ আপনি বলুন ওখানে বুধ শুক্র রাহু কম্বিনেশন হয়েছে। এবং রাহুটা কেমন রাহু? রাহুটা লক্ষ্য করলেই বুঝবেন এটা হচ্ছে তুঙ্গ রাহু। রাহুটা কোন নক্ষত্রে আছে? রাহুটা নিজের নক্ষত্রে আছে। এইবার আমাদের একটা অ্যানালাইসিস করতে হবে। আমরা এখানে শুক্র রাহু এই জায়গাটাকে দেখি, শুক্রের নক্ষত্র কোনটা সেটা আপনারা একটু দেখুন। শুক্রের নক্ষত্র হচ্ছে মৃগশিরা। মৃগশিরার তৃতীয় চরণ। তাহলে এখানে হচ্ছে গিয়ে 5, মানে মৃগশিরা স্ল্যাশ 3, মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ। আর রাহুটাকে একটুখানি দেখুন, রাহুটা হচ্ছে আর্দ্রা চতুর্থ চরণ। আচ্ছা, এই জায়গাটা কারোর ক্ষেত্রে বুঝতে অসুবিধা হচ্ছে? তার আচ্ছা, তৃতীয় চরণ চতুর্থ চরণ বুঝিনি স্যার। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে এটা হচ্ছে তৃতীয় চরণ। প্রত্যেকটা নক্ষত্রের চরণ আছে একটা একটা করে। যেমন হচ্ছে গিয়ে আমি একটা উদাহরণ দিই, মেষ রাশি, মেষ রাশিতে 9টা চরণ পড়বে, 3টে নক্ষত্রের মোট 9টা চরণ, 3 ডিগ্রি করে মিনিট করে।
এটা আমরা সবাই জানি। এবার এই 3 ডিগ্রি 20 মিনিট করে চরণগুলো যে পড়ছে, এবার প্রথম চরণটা কোথায় পড়বে? প্রথম চরণটা মেষেই পড়বে, নবাংশে। দ্বিতীয় চরণ বৃষতে পড়বে, তৃতীয় চরণ মিথুনে পড়বে। মানে ভরণী নক্ষত্রের তৃতীয় চরণ এইটা পড়বে কোথায়? কোনো আইডিয়া? ভরণী নক্ষত্রের তৃতীয় চরণ পড়বে, ভরণী নক্ষত্রের তৃতীয় চরণ মানে হচ্ছে অশ্বিনীর 4টে, ভরণীর 3টে, মানে সপ্তম চরণ। এখান থেকে গুনলে পরে সপ্তম রাশি, মানে হচ্ছে গিয়ে তুলাতে পড়বে। তাহলে তুলাতে ভরণীর তৃতীয় চরণ পড়ে গেল। এই তুলা রাশি, এই যে লগ্নটা, মানে এর উপরে তুলার ইম্প্যাক্ট পড়বে। এবং এই লগ্নটার যে শুক্র, সেটা আমরা দেখতে পাচ্ছি নবাংশে তুলাতে রয়েছে, নবাংশে তুলা লগ্ন, এবং লগ্নে শুক্র রয়েছে। ধরনের তৃতীয় চরণ সেটা হচ্ছে কি তুলাতে পড়েছে। তাহলে এই মানুষটার মধ্যে রূপ, গ্ল্যামার, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবং ভরণের তৃতীয় চরণে থাকার জন্যই মানুষটা কিন্তু লম্বা হয়েছে। ইন জেনারেল মেষের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বেটে, কিন্তু ভরণের তৃতীয় চরণ সেটা হচ্ছে গিয়ে তুলাতে পড়ছে। তুলা কিন্তু লম্বা রাশি, তাহলে এই মানুষটা সেই ক্ষেত্রে লম্বা হয়েছে। নেক্সট যে জায়গাটাতে আমরা যাব, খেয়াল রাখবেন একটা বিষয়, এইখানে কিন্তু আমরা মেলাচ্ছি, আমাদের কাছে ডেটা রয়েছে, আমাদের কাছে কোনো ম্যাজিক নেই। আমিও যেরকম মেলাচ্ছি আপনারাও সেরকম মেলাতে পারবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে শুক্র এখানে এসে পড়েছে 5 নম্বর নক্ষত্র মৃগশিরা, আর তৃতীয় চরণে। মৃগশিরার তৃতীয় চরণ মানে হচ্ছে গিয়ে এই মিথুন রাশির প্রথম চরণ। তাহলে মিথুন রাশির প্রথম চরণ কোথায় পড়বে? সেটা হচ্ছে তুলায় পড়বে। তাহলে নবাংশে আমরা শুক্রকে তুলাতে দেখতে পাবো। তাহলে এই শুক্রটা হচ্ছে নবাংশে গিয়ে তুলা পেল, তুলাতে শুক্র চরম রিল্যাক্সে থাকে। শনির যেমন আরাম স্থান কুম্ভ, তেমনি শুক্রের ক্ষেত্রে ভীষণ আরাম স্থান, সেটা হচ্ছে তুলা। এখানে শুক্রটা রয়েছে নবাংশে তুলায় শুক্র, মানে এর স্ট্রেংথ লেভেলটাই আলাদা। এবং এখানে যে শুক্রের সঙ্গে রাহুর অ্যাটাচমেন্ট রয়েছে এইখানে, এই রাহুটা হচ্ছে তুঙ্গ রাহু। শুক্রটা ভীষণ বলবান, রাহুটা তার সঙ্গে তুঙ্গ। এই বলবান শুক্র এফেক্টিভনেস কে রাহু ভীষণ ভাবে বাড়িয়ে তুলছে। এবং তার কারণেই উনি, তার যে বিবাহ সেটা বিদেশে হয়েছে, যে বিবাহ সেটা অ্যাক্টর সিঙ্গার এরকম একটা মানুষের সঙ্গে হয়েছে। এই শুক্র তাকে হিউজ রেজাল্ট দিয়ে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে মূল কুণ্ডলিতে শুক্র রাহু যুক্ত হয়ে তৃতীয় থাকার জন্য তার গ্রোথ রেট সেটা অনেক বেড়েছে। অভিনয়ে তিনি ভীষণ দক্ষতা প্রাপ্ত হয়েছেন, এই বিষয়গুলো দেখতে পাওয়া গেছে। এবার আমরা দশাংশ কুণ্ডলিতে দেখবো, দশাংশ কুণ্ডলিতে তার যে অভিনয় হয়েছে এই ব্যাপারটা আমরা কিভাবে পাচ্ছি। মানে দশাংশ আপনারা যারা ক্লাস করেছেন তারা সবাই জানেন যে এই দশাংশ কুণ্ডলী, নবাংশ কুণ্ডলী, যে কোনো কুণ্ডলী, সেখানে বর্গোত্তম গ্রহদের একটা আলাদাই ভ্যালু। বর্গোত্তম গ্রহ, তুঙ্গ গ্রহ, সক্ষেত্রী গ্রহ, এদের একটা আলাদাই সেখানে ভ্যালু থাকে। তাহলে এখানে বর্গোত্তম কে হয়েছে? বর্গোত্তম হচ্ছে শুক্র। মজার জিনিস লক্ষ্য করুন, শুক্র, তাহলে শুক্র এখানে বর্গোত্তম হয়ে বসে আছে। তাহলে এই মানুষটার যে লাইফ স্টাইল, এর যে প্যাশন, এর প্রফেশন, এর কর্মা, প্রত্যেকটা জায়গাতে আমরা বিনাশকে পাবো। এবং মানুষটাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই মানুষটা একদম জ্যান্ত শুক্র বসে আছে। এটাতে কারোর কোনো সংশয় আছে? যদি আপনারা এটা মেনে নেন, তাহলে ইয়েস ওয়াই টাইপ করে দিন। আমাদের যে চ্যাট বক্স আছে, যারা এটাতে একমত যে প্রিয়াঙ্কা চোপড়ার উপরে ভেনাসের ভীষণ এফেক্ট রয়েছে, তাহলে তারা শুধুমাত্র ওই চ্যাট বক্সে একটু ওয়াই লিখে দিন, তাহলেই হবে। হ্যাঁ, একদম। আর যারা একমত নন, তারা এন লিখুন। এবার শুক্রের প্রভাব কি করে বুঝবেন একটা মানুষের উপরে রয়েছে? একদম স্ট্রেট, তার যে লিপ হবে, লিপটা ম্যাসিভ হবে। এই যে জায়গাটা হবে, এই জায়গাটা থুতনি, এই থুতনিটা রাউন্ড হবে, দেখলেই মনে হবে বাও, বেশ তো। একবার চোখ যায়, সে কালো হোক, ঝুলো হোক, যা খুশি হোক, তার ঠোঁটটা ম্যাসিভ হবে, তার থুতনিটা হচ্ছে গিয়ে গোল হবে, একটু আহ একটু বেরিয়ে আসা হতে পারে, কিন্তু থুতনিটা রাউন্ড হবে। এবং যাই হোক না কেন, যদি তাকে দেখতে খারার মতো হয়, দেখে মনে হবে যে খারাটা তো বেশ সুন্দর। এই, এটাই হচ্ছে ভিনাস। তাহলে আমরা দেখতেই পাবো যে ওনার যে লিপ, ওনার লিপ বিখ্যাত লিপ। তো ম্যাড লিপ এটা হচ্ছে বিখ্যাত ওনার ক্ষেত্রে।
তো এটা আমরা দেখলেই বুঝতে পারবো। এবং আপনারা এটা সবাই জানেন, আমরা প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক, কোয়ালিটি অফ লিফ এইটা কিন্তু একজন মানুষের আর্জ ফর সেক্স কে ইন্ডিকেট করে। তো সেটা ওনাকে দেখলে পরেই আমরা এটা পরিষ্কার বুঝতে পারি যে ওনার উপরে শুক্র, শুধু শুক্র নয়, রাহু প্রভাবিত শুক্র ইম্প্যাক্ট কতটা বেশি। এবার হচ্ছে কি ওনার প্রতিষ্ঠা। ওনার প্রতিষ্ঠাতে আমরা চলে আসবো রবির ক্ষেত্রে। রবি যে প্রতিষ্ঠা দিচ্ছে, কেন এত প্রতিষ্ঠা, দেখলেই বুঝতে পারবেন। রবি কোথায় রয়েছে? পুনর্বসু নক্ষত্রের প্রথম চরণ। পুনর্বসু নক্ষত্রের প্রথম চরণ মানে হচ্ছে কর্কট। তাহলে কর্কট মানেই হচ্ছে গিয়ে রবিটা বর্গোত্তম হবে। রবি বর্গোত্তম হয়েছে, রবিটা বর্গোত্তম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই রবিটা এখানে বর্গোত্তম হয়েছে এবং পুনর্বসুর শেষ চরণে, মানে হচ্ছে গিয়ে 7/4। যেহেতু আমরা একটু অ্যাডভান্সড লেভেলের পড়াশুনো করছি, তাই জন্য আপনাদের একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট না করলে কেষ্ট তো পাওয়া যাবে না। এই যে কষ্টটুকু হচ্ছে, তাতে কোনো সমস্যাও নেই, তাতে কোনো সংশয়ও নেই। আপনারা খালি হচ্ছে গিয়ে একটা জিনিস খেয়াল রাখবেন, যে পড়াটা হচ্ছে, এটাকে নিন আর এটাকে একটু বেশি করে একবার চেষ্টা করুন। এই পুনর্বসুর শেষ চরণ, মানে সেটা খানে তাহলে সে বর্গোত্তম হবে। আমরা দেখতে পাচ্ছি নবংশে সে বর্গোত্তম হয়েছে। তাহলে রবি চতুর্থ ভাবে বসে রয়েছে, তার সাথে নবাংশে দশম, আহ, না, দশম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে। নবাংশে আমরা দেখতে পাচ্ছি তুলা যেহেতু লগ্ন, সেখানে রবি শনি রাজযোগ সৃষ্টি করেছে। শনি চতুর্থপতি পঞ্চমপতি সে এখানে চলে এসেছে, তার সঙ্গে রবি একাদশপতি সম্পর্ক করেছে, চোখ বন্ধ করে রাজ্য। আচ্ছা, তো এখানে একটা জিনিস রয়েছে, এই ভদ্রমহিলার বিবাহিত এখানে একটা বিষয় রয়েছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই ভদ্রমহিলার বিবাহিত জীবনে কিন্তু প্রবলেমস থাকা উচিত। আমি বর্তমান সময় সম্পর্কে কোনো আইডিয়া নেই আমার, কিন্তু প্রবলেম শুরু হয়ে যাওয়া উচিত। আর এই প্রবলেমটা কিন্তু ম্যাসিভ প্রবলেমের দিকে এরপরে যাওয়া উচিত। স্যার ইনার হাজবেন্ড অনেক ছোট, প্রায় অনেক ছোট, অনেক। ঠিক আছে, আমি 1 সেকেন্ডে আসছি। 1 সেকেন্ডে আসছি। কত দাম হয়েছে? 10,500। তো 10,500 জোড়া হবে না? 10,500 তো দাম কম। 1,500 টাকা। যেটা হবে, হ্যাঁ, করে দিস। দাদা নিয়ে করছে। বলছে কমা করে দাও, এটা বড় পিকচার করে রেজিস্টার করা হবে না, বাকি বল ঠিক আছে। দাদা নিয়ে বল আর পিকচার করে দিতে হবে। তাহলে তোমার কি উপর একটা করে এরকম কমপ্লেইন করছে। না রকম দিলে হবে না। দোকান শুরুচ্ছি আমি। হ্যাঁ পাঠাবো। আর ব্লাউজ ঠিক করে পাঠাতে বল। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে রবি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়েছে নবাংশে। আমাদের আমরা দেখতে পাচ্ছি আহ এটা গিয়ে পড়েছে 10 নম্বর ঘরে, এটা একটা বড় বিষয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার বর কেন ছোট এত, সেটাকে আমরা একবার দেখে নিই। তার কারণ হচ্ছে গিয়ে দুটো। এটা হচ্ছে কি 7th হাউসে আমরা দেখতে পাচ্ছি দেবগুরু বৃহস্পতি বসে আছে। দেবগুরু বৃহস্পতি কোথায় বসে আছে? বৃহস্পতি বসে আছে রাহুর নক্ষত্রে। তাহলে রাহুর নক্ষত্রটাকে আমরা একটু লিখে ফেলি। রাহুর নক্ষত্র মানে হচ্ছে 15। তাহলে 15 রাহুর নক্ষত্র। এরপরে আমরা কোথায় আসবো? এরপরে হচ্ছে গিয়ে রাহুর নক্ষত্রের কত নম্বর চরণ? প্রথম চরণ।
তাহলে রাহুর নক্ষত্রে যখন বৃহস্পতি বসে রয়েছে, তার মানে রাহুর নক্ষত্র এই বৃহস্পতি আমাদের চলে যাবে, এখান থেকে শিফট হবে থার্ড হাউসে, মানে হচ্ছে গিয়ে এখানে। বৃহস্পতিটাকে আমরা একটুখানি দাগ দিয়ে রাখি। তো এই বৃহস্পতি এর ছোট বাচ্চা দিতে পারে, সরি ছোট বাচ্চা হয়, ছোট বর দিতে পারেনি। বৃহস্পতি কিন্তু এখানে ছোট বর দেয়নি। এই ছোট বরটা কে দিল? ছোট বরটা দিল এখানে নবাংশের বুধ। লক্ষ্য করুন, এর ক্ষেত্রে বৃহস্পতি রাহুর নক্ষত্রে রয়েছে, রাহু থার্ড হাউসে রয়েছে। লক্ষ্য করুন, রাহু কিন্তু থার্ড হাউসে বসে রয়েছে। থার্ড হাউস মানেটা কি? থার্ড হাউস মানে ছোট। থার্ড হাউস মানে হচ্ছে ইয়ঙ্গার দ্যান মি, আমার থেকে বয়সে ছোট। থার্ড হাউস মানে হচ্ছে সিম্পলি আমার থেকে বয়সে ছোট। পরিষ্কার, আমার থেকে বয়সে ছোট। তাহলে আমার থেকে বয়সে ছোট বাচ্চার সাথে বিয়ে হয়েছে, এবং এখানে শুক্র, সে হচ্ছে গিয়ে রাহু যুক্ত হয়ে রয়েছে, ভদ্রলোক পপ মিউজিকের সঙ্গে অ্যাসোসিয়েটেড। আর আরেকটা জিনিস এখানে আমরা পাবো, সেটা হচ্ছে বুধ নবাংশে বা লগ্ন সপ্তমে বুধ বসে আছে। তাহলে বুধ হচ্ছে গিয়ে বালক গ্রহ, আমরা সবাই জানি। বুধ আমাদের থেকে বয়সে ছোট, ইয়ঙ্গার এরকম মানুষকে ইন্ডিকেট করে। বলে বুধ কিন্তু এখানে কম বয়সী হাজবেন্ডকে ইন্ডিকেট করিয়ে দিয়েছে। পরিষ্কার? আর হাজবেন্ডটা যে খুব পাওয়ারফুল, হাজবেন্ড খুব পপুলার, হাজবেন্ডের জায়গাটা খুব স্ট্রং, এই জায়গাটা দিচ্ছে বৃহস্পতি। আমরা বারবার একটা কথা বলি যে যে কোনো গ্রহের নক্ষত্র কিন্তু ভেতরের গল্পটা বলে দেয়। তাহলে বৃহস্পতি আসলে কি জ্ঞান গম্যি, ভদ্র সভ্য ব্রাহ্মণ এই সমস্ত, এরকম কিচ্ছু হয়নি। তার এফেক্ট পেয়েছে। যে ছেলেটার সঙ্গে ম্যারেজ হয়েছে, সেই ছেলেটা হচ্ছে টোটালি রাহু আর শুক্র। আপনারা সবাই নিক জোন্সকে দেখেছেন, তো সেখানে হচ্ছে গিয়ে দেখলে পরে দেখতে পাবেন যে সেই মানুষটা টোটাল ভেনাস ও রাহু। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতির ভাব অধিপতি, মানে বৃহস্পতির ভাব অধিপতি নয়, ক্ষেত্রাধিপতি সে হচ্ছে শুক্র, নক্ষত্রাধিপতি সে হচ্ছে গিয়ে রাহু। তার মানে এখানে আমাদের একদম চোখ বন্ধ করে বলতে পারবো যে বৃহস্পতি এখানে রাহু এবং শুক্রের গুণাবলীকে প্রকাশ করেছে। আর বৃহস্পতি নিজে কি দিয়েছে? বৃহস্পতি নিজে দিয়েছে পাওয়ার, স্ট্রেংথ। লোকটা হিউজ পোটেনশিয়াল ভালো। আর এই ভদ্র মহিলা মানে প্রিয়াঙ্কা চোপড়া, তার লাইফে যে সাডেন ডেভেলপমেন্ট, সাডেন ইমপ্রুভমেন্ট, তার একটাই কারণ, সেটা হচ্ছে এই সিক্স হাউসে মঙ্গল শনি কম্বিনেশন। মঙ্গল শনি কম্বিনেশন এদের লাইফে হঠাৎ হঠাৎ পরিবর্তন এবং বিশাল বড় বড় পরিবর্তন, এটা দেখতে পাওয়া যায়। তাহলে মোটামুটি পরিষ্কার হলো। আচ্ছা, এবার এই চার্টের উপরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, তাহলে চ্যাট বক্সে একটু লিখে দিন। হুম। বলছি, অন্য টপিক বলছি যে রাহু কেতু দীপ্তাংশ কত হয়? না, রাহু কেতুর, হলো, দীপ্তাংশ। একটু দেখে বলছি। রাহু কেতুর দীপ্তাংশ সরাসরি ধরা হচ্ছে না, রাহু কেতুকে দীপ্তাংশহীন হিসেবেই ট্রিট করতে হবে। তাও আমি আরেকটা বই দেখে বলছি, দেখে নিচ্ছি। না, রাহুর ক্ষেত্রে আমরা দীপ্তাংশ ধরছি না। আচ্ছা, কারোর কোনো এই চার্ট নিয়ে প্রশ্ন নাই?
স্যার এই মুহূর্তে আপনি বলছেন যে বিবাহিত জীবনে প্রবল সমস্যার সম্মুখীন হওয়ার কথা, সেটার কারণ কি বৃহস্পতি ও রাহুর দশা চলছে এই কারণে? বৃহস্পতি রাহুর দশা চলছে, এটা একটা লগ্নের দ্বাদশে রাহুর মুভমেন্ট হচ্ছে, এটা একটা আহ এই সমস্ত নিয়ে মিলিয়ে মিশিয়ে আর কি কিছু ডিস্টারবেন্স চলা উচিত। তবে এই কিন্তু চার্টের আপনি ক্ষেত্রে বললেন, আপনি তো বললেন যে বৃহস্পতিটা এর ক্ষেত্রে ভালো স্বামীকে দিয়েছে, এটা তো ভালো হলো, তাহলে বৃহস্পতির দশায় খারাপ? এটা তো রাহুর চলছে, অন্তর্দশা তো রাহুর চলছে, আমরা তো দশায় পড়েছি যে দশা অধিপতি সে হচ্ছে গিয়ে পাওয়ারফুল, ইন্ডিকেট করবে, দশা অধিপতি সে ইন্ডিকেট করবে স্ট্রেংথ, কিন্তু যখন হচ্ছে কি অন্তর্দশা অধিপতি সে ইন্ডিকেট করবে ঘটনার গুরুত্ব। আচ্ছা, মঙ্গল শনি 6 নম্বরে, এটা কি খারাপ করতে পারে? অবশ্যই খারাপ করতে পারে। অ্যাক্সিডেন্ট, অপারেশন, ঝামেলা ইত্যাদি দিতে পারে, এবং আইনি সমস্যা এর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। স্যার আমি কিছু বলবো? হ্যাঁ, বলুন না। স্যার, স্যার বলছি আপনি যে বললেন এর লাইফে ম্যারেজ রিলেটেড কোনো প্রবলেম থাকতে পারে, তাহলে এটা কি হতে পারে যে ওনার সপ্তম পতি শুক্র সে পুনর্বসু নক্ষত্রে বসে আছে, যেটা পুনর্বসু মানে হচ্ছে রিপিটেশন, বারবার। তার মানে উম, সেকেন্ড ম্যারেজ, এগেইন ম্যারেজ, এই সমস্ত। হ্যাঁ মানে আর 5 নম্বর যে অধিপতি সে রবি। সরি স্যার, 5 নম্বর অধিপতি সে আছে পুনর্বসু। তার মানে তার লাভ অথবা বেবি রিলেটেড কোনো প্রবলেম, অথবা রবি যেহেতু নিজের ঘর থেকে দ্বাদশে বসে আছে, তো এই ধরনের প্রবলেম হতে পারে লাভ অথবা বেবি রিলেটেড। আর সপ্তম পতি সে শুক্র, সে বসে আছে স্যার মৃগশিরা। মৃগশিরা মানে হচ্ছে যেটা একটা ইনকমপ্লিটনেস, যেখানে লাস্টে গিয়ে কোনো কিছু থেমে যায়, মানে ওই ব্যক্তির মধ্যে, সপ্তম পতির মধ্যে কোনো একটা ইনকমপ্লিটনেস আছে। সে সেক্সুয়াল কমপ্লিটনেস হতে পারে, কারণ মৃগশিরা আপনার কোনো একটা ভিডিওতে শুনেছিলাম যে মৃগশিরা মানুষের মধ্যে কোনো একটা সেক্সুয়ালিটি নিয়ে কোনো একটা ইনকমপ্লিটনেস থাকে। এটা হতে পারে কি স্যার? এবারে অবশ্যই হতে পারে। যে এবার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এসছে, তো এই কোশ্চেনটা কমপ্লিট করে আমরা নেক্সট চ্যাটে যাব। এটা হচ্ছে সরোগেসি মাদারহুড কিভাবে ইন্ডিকেট করছে। সরোগেসি আপনারা সবাই জানেন, তো আমি একবার বলে দিই। এই ক্ষেত্রে হাজবেন্ড বা ওয়াইফ, তাদের মধ্যে কেউ যদি মানে বিশেষ করে ওয়াইফ যদি মা হতে না চান, এবং সেই ক্ষেত্রে তারা একজনের গর্ভ ভাড়া করতে পারেন, মানে একজন মানুষের গর্ভে তাদের সন্তানকে ইমপ্ল্যান্ট করা হয়। তো প্রথমেই হচ্ছে এই সরোগেসিটা একদম চোখ বন্ধ করে মাতৃত্বের বিরোধী, মানে মাতৃত্ব জায়গাটা ড্যামেজ হচ্ছে। তো এটা একদম ক্লিয়ার, কারণ হচ্ছে কি চতুর্থ ভাবে রবি রয়েছে, এবং পঞ্চম পতি সে পঞ্চমের দ্বাদশে রয়েছে, ফলে এর মাতৃত্বের জায়গাটা ডিস্টার্ব হয়েছে। আরো ডিস্টার্ব হয়েছে, এখানে হচ্ছে গিয়ে রবি সংযুক্ত হয়েছে। মানে রবি হচ্ছে একাদশপতি নবাংশে, সে কোথায় এসছে? রবি একাদশপতি দশমে এসে বলবত্তম হয়েছে, এবং সে হচ্ছে কি পঞ্চমপতির সাথে যুক্ত। মানে এই রবি শনি কম্বিনেশন, এটা ইন্ডিকেট করে এর বাচ্চা হবে, মানে এর সন্তান প্রাপ্তি যোগ সেটাকে ইন্ডিকেট করে। তাহলে সরোগেসি হওয়ার জন্য বাইরে থেকে এক্সটার্নাল একজন এজেন্টকে লাগবে, যিনি হচ্ছেন গিয়ে ইন্ডিকেট করছে ফোর্থ হাউসকে। আমাদের সন্তান বা গর্ভ এটাকে যদি আমরা ফিফথ হাউসকে ধরে নিই, তাহলে ফোর্থ হাউস হচ্ছে গিয়ে আমাদের এক্সটার্নাল বা হায়ার্ড কোনো মাদার, আমার বাচ্চার জন্য বা আমার সন্তান প্রাপ্তির জন্য হায়ার্ড কোনো একজন মানুষ, উনি হচ্ছেন তার জাস্ট আগের ঘরটা থেকে ইন্ডিকেট করে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি পঞ্চমপতি চতুর্থে গিয়ে উপস্থিত হয়েছেন, সেইখানে আমরা বুঝতে পারছি যে এর সন্তানের ক্ষেত্রে কিছু একটা বাহ্যিক, বাহ্যিক মানে হচ্ছে কি বাইরে থেকে আসা, এক্সটার্নাল। তাহলে এই বাহ্যিক ব্যাপারটা যখনই আসছে, তখন সেটা দ্বাদশের সঙ্গে কানেক্টেড হচ্ছে। তাহলে দ্বাদশ মানে হচ্ছে চতুর্থ। তাহলে সরোগেসির ক্ষেত্রে আমাদের কানেকশন কি কি আসছে? 5, 4। এখানে কিন্তু 3 কে লাগবে, 3টা ইম্পর্টেন্ট। 3 মানে হচ্ছে গিয়ে কানেকশন। 11কে লাগবে, 11টা কিন্তু মাস্ট। 5, 4, 3, 11, এই ঘরগুলোকে আমাদের লাগবে। আর তার সঙ্গে যদি 12কে পেয়ে যাই, তাহলে তো আর কথাই নেই, একদম জমজমাট। 12কে যদি কোনোভাবে পাই,
তাহলে সেটা হচ্ছে গিয়ে একদম জমজমাট। আমাদের এখানে একটা না, ঠিক আছে, তাহলে এর সঙ্গে হচ্ছে গিয়ে প্যারালালি যদি একটু 12কে টাচে পেয়ে যাই, তাহলে প্রথমে আমরা লক্ষ্য করি পঞ্চমপতি চতুর্থে রয়েছে, 5-4 কম্বিনেশন পেলাম। এটা হচ্ছে মোস্ট অ্যাক্টিভ বা এফেক্টিভ কম্বিনেশন। একাদশপতি তিনি হচ্ছেন শুক্র, শনিদেব। একাদশপতি শনিদেব তিনি বসে রয়েছেন 6th হাউসে। তাহলে 6th হাউসে বসে থাকা শনিদেবের সঙ্গে আমরা রবির কোন রকম সরাসরি সম্পর্ক পাচ্ছি না, কিন্তু একটু কানকাটা সম্পর্ক পাচ্ছি। কিরকম কানকাটা সম্পর্ক? সেটা হচ্ছে রবি চন্দ্রের, সরি, শনি চন্দ্রের নক্ষত্রে, আর রবি তিনি চন্দ্রের ক্ষেত্রে। এই সম্পর্কের কোনো দাম নেই। এই সম্পর্ক আমরা কোথায় পেলাম? রবি শনি সম্পর্ক, সেটা হচ্ছে এই ঘরটাতে পেলাম। তাহলে এই নবাংশে এসে আমি দেখতে পাচ্ছি পঞ্চমপতি, তার সঙ্গে চতুর্থ অধিপতিও সে, সেই চতুর্থ ভাবকে দৃষ্টি দিচ্ছে। তার সঙ্গে একাদশপতি রবি, তার কানেকশন হয়েছে। গন্ডগোলটা হচ্ছে দেবগুরু বৃহস্পতিকে নিয়ে, যে কিনা এখানে তৃতীয় পতি। একে একটু আমাদেরকে খুঁজতে হবে, আমরা খুঁজবো। তার আগে আমরা এখানে দেখি 3-11-12 কানেকশন পাচ্ছি কিনা। তাহলে একাদশপতি তিনি হচ্ছেন শনি। শনির সরাসরি দৃষ্টি আমরা 3rd হাউসে পাচ্ছি। তাহলে 3-11 কানেকশন পেলাম। আর হচ্ছে 12 কানেকশন আমরা পাচ্ছি কোথায়? রবি নিজেই বৃহস্পতি নক্ষত্রে বসে রয়েছে। তাহলে এখানে আমরা একটা 5-4-এর সঙ্গে 12 কানেকশন পেলাম। আর এদিকে আলাদাভাবে 3-11 কানেকশন পেয়েছি। 3-11, 5-4-12 এই কানেকশন পেয়েছি। যে কানেকশন গুলো নবাংশে এসে ক্লোজ হচ্ছে, যে কানেকশন নবাংশে এসে ক্লোজ হচ্ছে, এবং এইখানে নবাংশের রাহুর প্রভাব এই কম্বিনেশনের উপরে, সেটা কিন্তু ব্যাপারটাকে আরো ক্ষুদ্র, আরো বিধ্বংসী করে তুলেছে। যে এই মহিলা বাচ্চা দিতে চাইবেন না, এবং রাহু হচ্ছে সবসময় এক্সটার্নাল এজেন্ট। তো তিনি তখন একটা এক্সটার্নাল এজেন্ট ভাড়া করবেন এবং তার মাধ্যমে সন্তান প্রাপ্তির চেষ্টা করবেন। মানে এবার আমি একটা ম্যাজিক দেখাবো। এই ম্যাজিকটা হচ্ছে আমাদেরকে একটুখানি বুঝতে হবে। এক মিনিট। এটাকে খুব ভালো করে দেখতে হবে। প্রিয়াঙ্কা চোপড়াকে আবার একটু সরিয়ে দিই। স্যার, এইটা হচ্ছে এই মুহূর্তের চার্ট। এটাই আমাদেরকে বুঝতে হবে, এটাই হচ্ছে কি ম্যাজিক চার্ট। এই মুহূর্তের চার্ট। আমাদের কোশ্চেন হচ্ছে সরোগেসি। আমাদের সম্পর্ক, রিলেশনশিপ আমরা কি বার করেছি? 5-4-3-11 বার। 3-4-5-11-12, কিন্তু এর মধ্যে অ্যাক্টিভ রিলেশনশিপ হচ্ছে 5-4-3-11, তারপর হচ্ছে 12। তাহলে লক্ষ্য করুন, তৃতীয় পতি তিনি হচ্ছেন মঙ্গল। তৃতীয় পতি তিনি হচ্ছেন মঙ্গল। তার সরাসরি দৃষ্টি চতুর্থ ঘরের উপর হচ্ছে, সরাসরি দৃষ্টি। তাহলে 4 আর 3-এর মধ্যে কানেকশন। এবার আমার চাই 5 আর 4-এর কানেকশন। 4 মানে হচ্ছে বৃহস্পতি, 4 মানে হচ্ছে বৃহস্পতি, আর এটা হচ্ছে শনি। তাহলে বৃহস্পতি আর শনি, বৃহস্পতি শনির মধ্যে সরাসরি কোন রকম কোনো কানেকশন হয়নি, কিন্তু বৃহস্পতি হচ্ছে 4th লর্ড, সে ডিরেক্টলি 5th হাউসকে দেখছে। তাহলে 5-4-এর কানেকশন হলো। 5-এ যে সন্তান পাবো, নিতে সন্তান পাবো, সেটাকে চতুর্থপতি এসে বাধা দিয়ে রেখে দিচ্ছে। তাহলে 5 থেকে আমার যে বাচ্চাটা হবে, সেইখানে আটকে রেখেছে কে? এটা হচ্ছে চতুর্থপতি, বৃহস্পতি, তার দৃষ্টি, নেগেটিভ অ্যাসপেক্ট। এবার হচ্ছে একাদশ। একাদশ মানে হচ্ছে চন্দ্র। লক্ষ্য করুন সরাসরি 11-12, 11-12,
11, 12, 5, মানে 5, 11, 12 দৃষ্টি দিয়ে বসে রয়েছে। তাহলে আমাদের যে সূত্র একদম প্রপারলি মিলল, এখানে কোনো রকম কোনো সংশয় নেই। আমাদের এই সূত্র হোরারি চার্টে এসে সম্পূর্ণ মিলে গেল। এবার আমরা আরেকটা জিনিসকে দেখবো। তাহলে আপনারা দেখলেন যে আমাদের প্রশ্নের সঙ্গে হোরারি কুণ্ডলী কিভাবে ম্যাচ করে এবং কতটা ম্যাচ করে। এটাকে আমরা দেখি, চারটাকে নবাংশ কুণ্ডলী, এই মুহূর্তের নবাংশ কুণ্ডলী, এখানেও আমাদের সেই ম্যাজিক পাবো আমরা। তাহলে আমাদের কি ছিল কম্বিনেশনে? 5, 4, 3, 11। চতুর্থপতি বুধ, চতুর্থপতি বুধ, তার সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই, সে আলাদা রয়েছে। তিন, 3, 5, 11 কানেকশন আমরা পেয়েছি। 3, 5, 11, 3, 5, 11 কানেকশন পেয়েছি। 3, 5, 11, এখানে আমাদের একটা বাধা চাই, একটা বিপত্তি চাই। তাহলে রবি এখানে নিচস্থ হয়ে বসে রয়েছে এবং পঞ্চমপতি শুক্রের সঙ্গে যুক্ত হয়ে বাধা দেওয়ার জন্য এখানে রয়েছে বৃহস্পতি। তার অ্যাসপেক্ট কি যদি আমরা দেখি, তাহলে এখানে একটা বাধা তৈরি হচ্ছে, কিন্তু বৃহস্পতি সন্তান কারক গ্রহ। তাহলে বৃহস্পতির এই বাধাকে আমরা খুব নেগেটিভ ধরতে পারবো না। এখানে কি হলো? এখানে তৈরি হলো মঙ্গল শনি কম্বিনেশন, কোথায়? 12-তে। এটা কি কম্বিনেশন? এটা হচ্ছে 12, 11, 12, 11 কানেক্টেড হলো, এবং এই মঙ্গলের দৃষ্টি কোথায় পড়লো? 3-এ। 3, 12, 11 কানেকশন পেলাম। 5, 4 কানেকশন চাই। 5, 4, মানে 5, 4 কানেকশন না হলেও, 5, 4 কানেকশন সরাসরি না হলেও এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মঙ্গলের সঙ্গে বুধের কানেকশন হয়েছে। আর মঙ্গল এখানে কানেকশন হওয়া মানেই হচ্ছে গিয়ে 5, 4, 3, 11, 12 কানেকশন, এবং ক্লিয়ার। তো এই কম্বিনেশন আমরা বুঝতে পারছি যে এটা সরোগেসি মাদারহুড কে এক্সপ্লেইন করছে, স্যাটিসফাই করছে। মৈত্রীদি পরিষ্কার? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আর কারোর ক্ষেত্রে এই ব্যাপারটা নিয়ে কনফিউশন? জটিল খুব ব্যাপার, খুব জটিল। স্যার, প্রিয়াঙ্কা চোপড়ার কি সারোগেসি হয়েছিল? হুম, শুনতে পেলাম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এইবার এখানে একটা গন্ডগোল আছে। এবার যদি এই প্রশ্নতে আমরা আসি যে শাহরুখ খানের দুটো বাচ্চার পরে থার্ড বাচ্চাটা সরোগেসি হয়েছে, এই থার্ড বাচ্চাটা যে সরোগেসি, তার আগের দুটো বাচ্চা মায়ের হয়েছে। এবার কিন্তু কনফিউশন তৈরি হয়ে গেল, এখানে কিন্তু আমরা কাফি। বোঝা গেল? এই জায়গাটাতে এসে কিন্তু আমরা একদম ধরাশায়ী, এখানে আমাদেরকে আইডেন্টিফাই করা খুব মুশকিল যে প্রথম দুটো বাচ্চা নর্মাল হয়েছে বা সাধারণ ভাবে হয়েছে, তারপরের বাচ্চাটা সরোগেসিতে হয়েছে। এটা কিন্তু রিয়েলি ভেরি ভেরি ভেরি। তাহলে আমাদের ক্লাস তো বেশ জটিল ক্লাস হচ্ছে, জটিল এবং বেশ জটিল। আমাদের এক্সপেকটেশনের থেকে ব্যাপারটা বেশি জটিল হয়ে গেছে। এবার আমরা একটা স্পোর্টস ফিল্ডের সেলিব্রিটিকে দেখি। তাকে আমরা দেখবো, আপনারা একটা নাম রেফার করতে পারেন, চ্যাট বক্সে লিখে দিতে হবে, যিনি যে কেউ একজন লিখতে পারেন। তো আমরা একটা পেয়ে গেছি, এটাকে আমরা খুঁজে বার করি, এম এস ধোনি।
এম এস ধোনির ডেট অফ বার্থ হচ্ছে গিয়ে জুলাই 7 জুলাই 1981। তোমরা নিয়ে নিই 7 জুলাই। এই ডেট অফ বার্থটাকে আমরা পারফেক্ট পাবো, এই ডেট অফ বার্থের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই, দুশ্চিন্তা নেই। টাইম অফ বার্থ হচ্ছে 11টা 15 AM। আর প্লেস অফ বার্থ হচ্ছে রাঁচি। দেখুন আমরা পুরোটাই দেখতে পাচ্ছি, লগ্ন কুণ্ডলী নবাংশ কুণ্ডলী সমস্ত পার্টটাই আমরা দেখতে পাচ্ছি। আর এই ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হ্যাঁ, ওই ভদ্রলোকের লগ্ন, এটা হচ্ছে কন্যা লগ্ন, লগ্নেই চন্দ্র বসে আছে, তাহলে একটা ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্স ইন্ডিকেট করে। আমাদের দুটো জিনিসকে খুব স্ট্রংলি চাই, একটা হচ্ছে মার্স আর একটা হচ্ছে সান। রবি এবং মঙ্গল, মঙ্গলকে খুব বলবান হতে হবে, মঙ্গলকে খুব পাওয়ারফুল হতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে রবিকেও খুব পাওয়ারফুল হতে হবে বার্থ চার্টে, নবাংশ চার্টে, মানে অ্যাট প্রেজেন্ট হোরারি চার্টে। তাহলে হোরারি চার্টটাকে আমরা সবার আগে দেখি। তো হোরারি চার্টটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 10th হাউসে মঙ্গল বসে আছে, এবং 10th হাউসে মঙ্গলের বসে থাকা এটা যথেষ্টই এখানে সিগনিফিক্যান্ট। আর এর সঙ্গে সঙ্গে লগ্নপতিটাকে অবশ্যই বলবান হতে হবে। লগ্নপতি এখানে রবি শনি যুক্ত হয়েছে, এখানে একটা বিপরীত রাজযোগ তৈরি হয়েছে। আর তার সঙ্গে বুধাদিত্য যোগ, শনি বুধের একটা কম্বিনেশন তৈরি হয়েছে। শনি বুধের কম্বিনেশনটা কখনোই খুব স্ট্রং নয়, কিন্তু তাহলেও মোটামুটি জাস্ট কম্বিনেশন। তো আমাদেরকে এখানে আহ খুব পাওয়ারফুল কম্বিনেশন যদি আমরা খুঁজতে চাই, তাহলে আমরা কিছু না কিছু একটা যোগ পাবো, যেটা মেবি পঞ্চমহাপুরুষ যোগ হতে পারে, যেটা মেবি কোনো রাজযোগ হতে পারে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পঞ্চমপতি চতুর্থপতি, বৃহস্পতি আর শুক্র অ্যাটাচড, সরি বৃহস্পতি আর শনি। তাহলে পঞ্চমপতি চতুর্থপতি একাদশপতি এরা সংযুক্ত হয়ে এখানে একটা রাজযোগ ঠিক নয়, মহারাজযোগ তৈরি করেছে। পঞ্চমে কেতু বসে রয়েছে, কিন্তু কেতুটা বসে রয়েছে রবির নক্ষত্রে, সেই রবি 10th হাউসে বসে রয়েছে। তাহলে এটা অনেক পাওয়ারফুল একটা কম্বিনেশন তৈরি হলো। মঙ্গল সক্ষেত্রী নিজের নক্ষত্রে, তাহলে ভেনাসটা হচ্ছে এখানে অ্যাক্টিভ হলো। মঙ্গল সক্ষেত্রী হয়ে নিজের নক্ষত্রে থাকায় ভেনাস অ্যাক্টিভ। আমরা দেখতে পাচ্ছি ভেনাস কোথায় বসে আছে, যে একদম স্ট্রেট বসে আছে চন্দ্রের ঘরে একাদশে। নবাংশ কুণ্ডলীতে রবিটা তুঙ্গ হয়ে গেছে, সেখানেও নিজভঙ্গ রাজযোগ, আর শনি দশমপতি, রবি শনি কানেকশন হয়েছে। এইটা পুরো চার্টটাকে একটা অত্যন্ত বলবান জায়গা করে দিয়েছে। এবার আমরা একটু চন্দ্রটাকে ভালো করে দেখি। তো চন্দ্র বসে রয়েছে কোথায়, উত্তরাষাঢ়া নক্ষত্রে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় চরণ। তাহলে চন্দ্রের ক্ষেত্রে নক্ষত্র হচ্ছে 12/2, উত্তর ফাল্গুনের দ্বিতীয় চরণ। তাহলে এই যে উত্তর ফাল্গুনের দ্বিতীয় চরণে চন্দ্রটা বসে রইল, উত্তর ফাল্গুনের দ্বিতীয় চরণ কোন জায়গাটাকে ইন্ডিকেট করে, এটা হচ্ছে কুম্ভ রাশিকে ইন্ডিকেট করে।
সেটা মকর রাশিকে ইন্ডিকেট। তো সেইখানে কোনো প্রমিসিং প্ল্যানেট নেই কেবলমাত্র কেতু ছাড়া। তো কেতু 9 নম্বর, এখানে কেতু এখানে 9 ডিগ্রিতে থেকে রবির নক্ষত্রে থেকে তার কিন্তু স্ট্রেংথ বাড়িয়েছে। কিন্তু ম্যাক্সিমাম ম্যাসিভ প্ল্যানেট হিসেবে আমরা যদি দেখি, সেই ক্ষেত্রে এখানে আছে মঙ্গল, রবি, বুধ, শুক্র, এইগুলো। আর শনি বৃহস্পতি একে খুব পাওয়ার দিয়েছে, স্ট্রেংথ দিয়েছে, স্ট্যামিনা দিয়েছে, এগুলো দিয়েছে শনি বৃহস্পতি। আর এর জীবনের যা গ্রোথ, সেটা তো আমরা সকলেই জানি যে রাহুর দশা, রাহুর মহাদশাতে এই গ্রোথ হয়েছে। আর রাহু এখানে অবস্থান করে রয়েছে পুষ্যা, পুষ্যা নক্ষত্রে দ্বিতীয় চরণে। রাহু বসে রয়েছে পুষ্যা নক্ষত্রের দ্বিতীয় চরণে। আর আমরা সবাই জানি যে পুষ্যা নক্ষত্রের দ্বিতীয় চরণ অত্যন্ত স্ট্রং। রাহু পুষ্যা নক্ষত্রে বসে রয়েছে, শনি সে আবার গিয়ে বসেছে লগ্নে, লগ্নের খুব ক্লোজে। ফলে এই কম্বিনেশন গুলো বিভিন্ন ভাগে ভাগে, পার্টে পার্টে জাতককে একটা স্ট্রং কুণ্ডলী গিফট করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে নবাংশে প্ল্যানেটারি পজিশন, এগুলো ভীষণ স্ট্রং হয়েছে। এবং নবাংশে প্ল্যানেটারি পজিশন স্ট্রং হওয়ার কারণে এই মানুষটার জীবনে অ্যাচিভমেন্ট, অগ্রগতি, এগুলো অনেকটাই বাড়তে দেখতে পাওয়া গেছে। আচ্ছা, এবার এই মানুষটার চার্ট থেকে আপনারা যদি কিছু প্রশ্ন করেন, তবে সেটা করতে পারেন। কোনো প্রশ্ন? এই চার্টের রেসপেক্টে কারোর কোনো প্রশ্ন? স্যার, হুম, আমি একটা জিনিস দেখলাম, এই শুক্র রাহু মোটামুটি এই আগের চার্টও একটা কম্বিনেশন পেলাম, এই চার্টও একটা কম্বিনেশন পেলাম। তো শুক্র রাহু কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু ভালোই কিন্তু দিচ্ছে সাপোর্ট এনাকে। হিউজ সাপোর্ট দেয় শুক্র রাহু কম্বিনেশন। রাহুটা যদি একটু কন্ট্রোল, একটু ব্যালেন্সড হয়, তাহলে শুক্র রাহু কম্বিনেশন কোটি কোটি টাকা দেয়, আনলিমিটেড। এবং মুকেশ আম্বানি থেকে শুরু করে, বিল গেটস থেকে শুরু করে, রতন টাটা থেকে শুরু করে, প্রত্যেকের শুক্র রাহু। এবং এই শুক্র রাহু কম্বিনেশনটা একটা সুপার ব্যাকআপ দেবে। ইনার কি পরবর্তীকালে কোনো বড় রোগ বা কিছু কি হওয়ার সম্ভাবনা আছে কি? আহ, এই পারে পরবর্তীকালে সময় বড় রোগ হতে পারে। ওই কোমর বা হাঁটু এরকম কিছু? হতে পারে। হাতে, কাঁধে, পিঠে এই মারাত্মক পেইন, সেটা হওয়ার চান্স রয়েছে। ঠিক আছে স্যার। স্যার, রাহুটা ব্যালেন্স বলতে কি বোঝাচ্ছে? রাহুটা কি ব্যালেন্সড হচ্ছে মানে রাহুটা শুক্রটাকে ড্যামেজ করছে না। রাহুটা যদি শুক্রকে ড্যামেজ করে দেয়, তাহলে হচ্ছে গিয়ে প্রচন্ড বিলাসিতা, অতিরিক্ত খরচা, এই সমস্ত করে ব্যাপারটা নষ্ট হবে। কিন্তু আপনি তো বলেন যে রাহু মাত্রই গন্ডগোল, তাহলে ব্যালেন্সটা হচ্ছে এইটা ঠিকঠাক বুঝবো কি করে? এইটা তো আমরা লোকটার সাকসেস দেখে বুঝতে পারলাম। তো এইখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে লগ্নে বৃহস্পতি রয়েছে, আর উপচয় স্থানে রাহু রয়েছে। রাহুর নক্ষত্র অধিপতি মানে শনি, সে লগ্নে রয়েছে। এই কারণে রাহু এই মানুষটাকে সাপোর্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, মানে রাহুর নক্ষত্র দেখে ব্যাপারটাকে বুঝতে হবে যে রাহুটা ব্যালেন্স নাকি ক্ষতিকারক।
কোনো প্রশ্ন? স্যার, এখানে যে হুম। শনি রবিকে দেখছে, এর ইম্প্যাক্টটা কি হতে পারে, কিরকম? মানে দশমে যে রবি বসে আছে, শনি যে রবিকে দেখছে। এই ক্ষেত্রে শনি যোগকারক গ্রহ হিসেবে কাজ করেছে, বা শনি স্ট্রং প্ল্যানেট হিসেবে কাজ করেছে। আর রবি 10th হাউসে, শনি দৃষ্টিতে রেজাল্ট খারাপ হয়নি, বেটার রেজাল্টই হয়েছে। স্যার, রাহু দ্বিতীয় পতির নক্ষত্রে, এটা কি শুভ হিসাবে ধরতে হবে নাকি অশুভ ধরবো? রাহু তো দ্বিতীয় পতির নক্ষত্রের না, রাহু তো পঞ্চমপতি ষষ্ঠপতির নক্ষত্রের। না স্যার, মানে আমি অন্য কোনো চার্টের যদি কথা বলি, মানে যেহেতু ধনপতি আবার। হ্যাঁ। এরপর এই চার্টে থাকি, আমাদের ডাইভার্ট হওয়ার জায়গা নেই। আচ্ছা, সরি স্যার। আচ্ছা, এই চার্টের উপরে আর কারোর কোনো প্রশ্ন? স্যার, ধোনির যে খুব একটা খুব গম্ভীর পার্সোনালিটি, খুব নিরুত্তাপ একটা ক্যারেক্টার, এটা কিভাবে বোঝা যায়? যে মানে কখনো জিতলেও তাকে উচ্ছ্বাস করতে খুব বেশি দেখা যায় না, বা হেরে গেলেও খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড, সেরকম কখনো কোনো এক্সপ্রেশন যে দেখিনি। লগ্নে শনি বৃহস্পতি চন্দ্র এরা বসে রয়েছে, শনি থাকলে পরে একটু অন্য টাইপের দেখা যেত, কিন্তু শনি বৃহস্পতি গুরু শৌরী যোগ দিচ্ছে। তো গুরু শৌরী যোগটা এটা খুব গাম্ভীর্যকে ইন্ডিকেট করে। শনি 10-এ, বৃহস্পতি 9-তে, একই নক্ষত্রে বসে রয়েছে। ফলে এটা একটা ওই গুরু শৌরী যোগের ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে। আর গুরু কন্ট্রোল শৌরী, গুরু শৌরী যোগটা এখানে ভীষণ এফেক্টিভ। স্যার, লগ্নে শনি তো সবসময় বেশিরভাগই দেখি স্যার গাম্ভীর্য টাইপের লোক। সবসময় না, ডিপ্রেশন হতে পারে, পেইন হতে পারে, পঙ্গু হতে পারে, ব্যথা হতে পারে, অনেক কিছু হতে পারে। স্যার, আমি একটা জিনিস লক্ষ্য করেছি। আহ তৃতীয় পতি যখন নবমে বসে, তাহলে নবম থেকে থার্ডকে ট্রিগার করছে। তো এইখানে কি ভাগ্যের উন্নতির জন্য থার্ড হাউসটাকেও ধরবো কি? এই ক্ষেত্রে থার্ড হাউসকে তো ধরবোই। থার্ড হাউসে মঙ্গলের দৃষ্টি না হলে বা মঙ্গলের ইম্প্যাক্ট না হলে তার পক্ষে ক্রিকেটে ডেভেলপ করা এটা কিন্তু কঠিন। হ্যাঁ, ওনার হাত তো খুব ফাস্ট চলে। সুতরাং আমরা সেলিব্রিটি চার্ট যদি অ্যানালাইসিস করি, তাহলে কিছু যোগ আমরা পাবো, কিন্তু যদি আমাদের বলে না দেওয়া হয় যে এটা সেলিব্রিটি নয়, তাহলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো না এটা সেলিব্রিটি। এটা কিন্তু অবশ্যই মানতে হবে যে কুণ্ডলী যদি হাতে ধরিয়ে দেওয়া হয় যে কোনো অ্যাস্ট্রোলজারের হাতে, কিছু কিছু ক্ষেত্রে আমরা ধারণা করতে পারি যে উপরে যাবে, কিন্তু এই যে টপ সেলিব্রিটি হবে সেটা আইডেন্টিফাই করা মুশকিল আছে। এটা এটা সত্যি মুশকিল আছে। এটা আপনারা যে কোনো লোককে যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো ভাবে দিয়ে দেখতে পারেন। আমাকে দিলে পরেও আমি সেটাকে আইডেন্টিফাই করতে সেইভাবে পারবো না যে এই মানুষটা বিশাল উঁচুতে উঠবে। কিন্তু যখন আমরা পার্টে 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 দেখতে থাকবো, তখন কিন্তু আমরা একটা ফিলিংস পাবো যে এই মানুষটা ভালো কিছু করবে, হ্যাঁ, বা এই মানুষটা খুব প্রবলেমে রয়েছে, বা এই মানুষটার ডেভেলপমেন্ট রয়েছে। এগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু এরা যে টপ লেভেল সেলিব্রিটি বা এরা যে বিশাল কিছু জায়গায় যাবে, তো সেটাকে আইডেন্টিফাই করা মুশকিল। যেমন রাহু শুক্র জলরাশিতে থাকলে মানুষটা ভীষণ ক্যারেক্টারলেস হওয়ার কথা, ভীষণ মানে ভীষণ ক্যারেক্টারলেস। কিন্তু এই চার্টে আমরা দেখতে পাচ্ছি রাহু শুক্র একসঙ্গে রয়েছে, কিন্তু যতটুকু আমরা জানি যে ভদ্রলোকের ক্যারেক্টার খুব ভালো।
স্যার আমার তো আছেই রাহু শুক্র সপ্তমে। আরে এটা বলতে নেই তো। বৃহস্পতিও আছে স্যার। হ্যাঁ, বৃহস্পতি। এবার এই যে বৃহস্পতি শনি এখানে লগ্নে রয়েছে, ব্যাপারটা কিন্তু কন্ট্রোল হয়ে গেল। এবার কিন্তু আর আমরা একটু বলতে পারছি না যে এই মানুষটার ক্যারেক্টারটা খারাপ। তবে বৃহস্পতির নিয়ন্ত্রণ যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে রাহু শুক্র ডিস্টার্ব করবে। এবার গুরু শনি যোগ, ইনফ্যাক্ট গুরু শনি যোগটা খুব এফেক্টিভ যোগ। কারোর ক্ষেত্রে যদি গুরু শনি যোগ আমরা দেখি যে ভালো গুরু শনি যোগ আছে, কিন্তু গুরু শনি যোগ এক যোগী তাকে বিরাট জায়গায় তুলে দিতে হবে। বিরাট মানে সে বিশাল, কোনো কথাবার্তা হবে না। ওই চার্টে মঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি 9th হাউসে রয়েছে, তাহলে থার্ড হাউসটার স্ট্রেংথ ভীষণ ভাবে বেড়ে গেছে। 8 নম্বর ঘরটা সমস্যা হয়েছে। 8 নম্বর ঘরটা সমস্যা হওয়ার কারণে এর হয়তো কিছু পার্সোনাল প্রবলেম দেখতে পাওয়া যাবে। কিন্তু এই মানুষটার যে 9th হাউস, সেটা কিন্তু স্ট্রং হয়েছে। আর 9th লর্ড 11th হাউসে রয়েছে। তাহলে এই যে একের পর এক কানেকশন, তাতে কিন্তু মানুষটার স্ট্রেংথ ভীষণ বেড়েছে। যাই হোক, এটা তো আমাদের আলোচ্য বিষয় নয়, আমরা অনেক আলোচনা করে ফেলেছি। এবং সেলিব্রিটি চার্ট অ্যানালাইসিস সেটাও আমরা বুঝতে পেরেছি। আজকে আমি যেটা ভেবেছিলাম যে লিগাল ইস্যু নিয়ে পড়াবো, যে আইনি সমস্যা, আইনি জটিলতা, এটা এখনকার দিনে একটা খুব বড়সড় বিষয়। তো আমরা এই বিষয়ে একটুখানি কাজ করব, আর পরের বৃহস্পতিবার আমাদের এই ডিসকাশনটা হবে। তো লিগাল ইস্যু বা আইনি সমস্যা, এটা আমরা 6th হাউস থেকে জাজ করি। ষষ্ঠ ভাব। তো ষষ্ঠ ভাব যদি বিভ্রান্তির কারণ সৃষ্টি করে, বিভ্রান্তি, কষ্ট, ঝামেলা, হাজতবাস, শাস্তি ইত্যাদিকে সৃষ্টি করে, সেই ক্ষেত্রে আমাদের 8-12 কানেকশন। 6-8, 6-12 কানেকশন লিগাল ঝামেলা, আইনি ঝামেলা 6-8, 6-12। এটা বাড়ি নিয়ে হতে পারে, ভাই বোনের মধ্যে অশান্তি হতে পারে। তো যদি বাড়ি নিয়ে অশান্তি হয়, বাড়ি নিয়ে অশান্তি হলে পরে আমাদেরকে খেয়াল রাখতে হবে 4 নম্বর ঘরটা কানেক্টেড হবে। এবং সেই ক্ষেত্রে কেউ যদি আপনার বাড়ি নিয়ে নেওয়ার চেষ্টা করে, কেউ যদি বাড়ি জবরদখল করে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাবো 9th হাউস কোনোভাবে কানেক্টেড হয়েছে। 9th হাউস হচ্ছে চতুর্থের ষষ্ঠ, চতুর্থের ষষ্ঠ, সেই হাউসটা কানেক্টেড হয়েছে। তার মানে হচ্ছে 4, 4, 6, 8, 9, 12। 4 মানে বাড়ি, 6 মানে মামলা, মানে হচ্ছে ঝামেলা, 8-12 মানে ঝামেলা, আর 9 মানে হচ্ছে বাড়ির দখল, অনৈতিক অকারণ দখল না, সে হচ্ছে 9 নম্বর ঘর। এরপরে হচ্ছে গিয়ে যদি কারোর ক্ষেত্রে কোনো ক্রিমিনাল অফেন্স তৈরি হয়, সেই ক্ষেত্রে লগ্নটাকে পীড়িত হতে হবে। কুমঙ্গল, এদের ইম্প্যাক্ট, এদের যোগাযোগ এগুলো না থাকলে পরে মানুষের মধ্যে সেই উগ্রতা আসে না। কারোর কারোর ক্ষেত্রে আসতে পারে, মঙ্গল বুধ কানেকশনেও খুব উগ্রতা আসে, মঙ্গল চন্দ্র কানেকশনে উগ্রতা আসে, চন্দ্রটা যদি অমাবস্যার চাঁদ হয়। তো সেইগুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে। আইনি জটিলতাতে সে তার শাস্তি হবে, সাজা হবে, এটার জন্য 6, 8, 12 কানেকশন আমাদের লাগবে। আর সেই সময় কারাগ্রহের দশা চলবে। সেই সময় অবশ্যই 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 আহ লগ্নটা পীড়িত থাকবে। ট্রানজিটে লগ্ন পীড়িত না থাকলে পরে শাস্তি সাজা এইগুলো হবে না। একাদশপতি যদি বলবান থাকে, তবে কোনো না কোনো উপায়ে মানুষটা শাস্তি থেকে মুক্তি পাবে। এইগুলোর উপরে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আর মামলায় জিতবে কিনা সেটা আমরা 5 নম্বর ঘর, 11 নম্বর ঘর থেকে বুঝতে পারবো।
যদি পঞ্চমপতি একাদশপতি এদের দশা চলে, সেই ক্ষেত্রে আমরা মামলায় জয় হচ্ছে এটাকে বুঝতে পারবো। আর এর সঙ্গে সঙ্গে কানেক্টেড যা কিছু পসিবিলিটি প্রবাবিলিটি আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তাহলে আমাদের নেক্সট ক্লাসের টপিক হচ্ছে মামলা। এইটা আমাকে ওই দিনকে একটু মনে করিয়ে দিতে হবে। তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই আমাদের ডিসকাশন থাক। সবাই খুব ভালো থাকুন। আজকের স্যার ক্লাসটা খুব স্যার তাড়াতাড়ি হয়ে গেল। আজকের ক্লাসটা, খুব তাড়াতাড়ি হয়ে গেল, সময়টা চলে গেল তাড়াতাড়ি। আচ্ছা রাজীব বাবু বলুন। হ্যাঁ স্যার, একটা প্রশ্নটা হচ্ছে একটু অন্যরকমের। স্যার আমরা জানি প্রতি মুহূর্তে মানে প্রতি সেকেন্ডে 3 থেকে 4টে করে জাতক জন্মাচ্ছে। তা হ্যাঁ, যেহেতু আমরা সেলিব্রিটি চার্টটা আজকে করলাম দেখলাম, তাতে আমার মানে আরেকটা প্রিয়াঙ্কা চোপড়া বা আরেকটা ধোনি কেন পাচ্ছি না? সেটা কি ভৌগোলিক ভাবে জন্মগত অবস্থানের কারণে আরেকটা হচ্ছে না? না কারণটা না, কি? এরকম নয় ব্যাপারটা। পুরোনো হচ্ছে কি, যখন প্রিয়াঙ্কা চোপড়া বা এর জন্ম হলো, এবার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তিনটে বিষয় রয়েছে: স্থান, কাল, পাত্র। এবার এই পাত্র হচ্ছে কি এর বাবা, পাত্র হচ্ছে এর সঙ্গে ক্লোজ অ্যাসোসিয়েশন। ধোনির যখন জন্ম হলো, তখন আমরা দেখতে পাবো হয়তো এর বাবার চার্টের কোনো একটা প্লাস পয়েন্ট সেইটা এর চার্টটাকে ম্যাসিভ ইম্প্যাক্ট দিচ্ছে। আচ্ছা, তার মানে ওই সময় যদি ইউএস এর কোনো নেটিভ জন্মায়, তার ক্ষেত্রে সেই প্রভাব কাজ করবে না, মানে আরেকটা ধোনি হবে না। যদি এই বাবার বাবাটা সেখানে থাকে তবেই হবে, বাবা মা। হয়তো দেখা গেল যে এই লোকটার ইন্সপিরেশন হয়েছে এর মা, তো মায়ের চার্টের বৃহস্পতি বা শুক্র এমন ভাবে এর চার্টকে ইনফ্লুয়েন্স করেছে যে এ একটা বিশাল জায়গায় চলে গেল। ধন্যবাদ স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। স্যার হুম, বলছি যদি ধর আমরা কেতুর মানে স্টোন পড়াচ্ছি হাতে, তো আমরা লাস্ট যে মানে লাস্ট ফিঙ্গারটাতেই পড়াবো তো, একদম লাস্টের? এটাতেই পড়া। ঠিক আছে। স্যার আমি কল্যাণ বলছি। হ্যাঁ বলুন। আমি বলছি স্যার, আমাদের 222 ব্যাচের যে শাস্ত্রী ক্লাসটা, সেটা আর কটা ক্লাস বাকি আছে? আমরা 222-এর শাস্ত্রী ক্লাসটা মোটামুটি এপ্রিলে ক্লোজ করবো, এপ্রিলের এন্ডে আমাদের ক্লোজ হবে। আচ্ছা আচ্ছা। স্যার 224 স্যার। 224 আমাদের অন্য ব্যাচ। আমি তো স্যার 224ই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনি চল করতে থাকবেন, 224 ক্লাস চলবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আচ্ছা, আপনারা সবাই মোটামুটি রেজিস্ট্রেশন নাম্বার টাম্বার পেয়ে গেছেন তো? স্যার আমি পাইনি স্যার। আচ্ছা, এটা একটু যোগাযোগ করবেন দোয়েলের সাথে। ওকে স্যার। হ্যাঁ, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি, ভালো থাকুন সবাই। শুভরাত্রি স্যার। শুভরাত্রি।